ক্রিকেট দুনিয়ায় কত রকমের বোলার আসে। কেউ আসে সুইং দিয়ে ব্যাটারদের নাচাতে, কেউ আসে গতির ঝড় তুলতে। আর আমাদের ইবাদত হোসেন এসেছিলেন মাঠে দাঁড়িয়ে একদম কড়া একটা মিলিটারি স্যালুট ঠুকতে। 2022 সালে সে মাউন্ট মঙ্গানের রূপকথা মনে আছে আপনাদের? নিউজিল্যান্ডের মাটিতে ইবাদতের সেই আগুন ঝরানো স্পেল, কি ব্যাটারদের উইকেটে ওড়াচ্ছেন আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে স্যালুট দিচ্ছেন। আহা, কি দিন ছিল সেইগুলো। বাঙালি ক্রিকেট ফ্যানরা তো আবেগে আপ্লুত হয়ে বলেই ফেলছিল আমাদের দেশের মাটিতে অবশেষে একজন সত্যিকারের পেস বোলার জন্ম নিচ্ছে। কিন্তু ভাইরে ভাই, ক্রিকেটের নিষ্ঠুর বাস্তবতা যে এত দ্রুত স্যালুটের হাত নামিয়ে দিবে সেটা কে জানতো। চলুন একটু ইবাদতের ক্যারিয়ারের খোরখাতায় চোখ বুলিয়ে আসি। পরিসংখ্যান কিন্তু কখনো মিথ্যা বলে না, মাঝে মধ্যে শুধু চোখ কপালে তুলে দেয়। 24টি টেস্ট ম্যাচ খেলেছেন আমাদের স্যালুট মাস্টার। 37টি ইনিংসে বল করে উইকেট শিকার করেছেন কয়টি জানেন? মাত্র 43টি। আই রিপিট, 24 ম্যাচে 43 উইকেট। আর এই উইকেট নেওয়ার মহৎ কাজের পেছনে ওনার বর্তমান বোলিং গড় কত জানেন? প্রায় 53। মানে ভাই, টেস্ট ক্রিকেটে একটা উইকেট নিতে হলে ইবাদত বাবুকে আগে 53 রান খরচ করতে হবে। বোলারদের ইকোনমি বা গড় যেখানে 30-এর নিচে থাকলে ভালো বলা হয়, সেখানে আমাদের ইবাদত হাফ সেঞ্চুরি পার করে রাজকীয় ভঙ্গিতে এগিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডে সে একটা ঐতিহাসিক স্পেল যদি ওনার ক্যারিয়ার থেকে মাইনাস করে দেওয়া হয়, তাহলে ইবাদতের টেস্ট ক্যারিয়ার হাইলাইট করার মতো আর কিছুই খুঁজে পাওয়া যাবে না, পুরাই মরুভূমি। অবশ্য ইবাদতের জন্য বিষয়টা খুবই আনফর্চুনেট যে তিনি একটা বড় ইনজুরিতে পড়েছিলেন। ইনজুরি থেকে ওনার কামব্যাক হয়েছে 2025 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। আজ প্রায় 1 বছর হয়ে গেল তিনি ইনজুরি থেকে ফিরছেন, কিন্তু ইনজুরি থেকে ফেরার পর ইবাদতের বোলিংয়ের ধার যেন সেই ভোতা চাকুর মতো হয়ে গেছে, যা দিয়ে আলুও কাটা যায় না। ইবাদত যখন ক্যারিয়ারের শুরুতে এসেছিলেন, তখন তাকে মানুষজন ট্রোল করে বলতো বল থ্রোয়ার, মানে রান আপ নিয়ে এসে জোরসে বল ছুড়ে দেওয়া। বল কোথায় পিস করবে তার কোনো গ্যারান্টি নাই। মাঝে মাউন্ট মঙ্গা নিয়ে সে রূপকথা দিয়ে ইবাদতের ক্যারিয়ারে একটা দুর্দান্ত উত্থান হয়েছিল, যা চলছিল ওনার ইনজুরি ঠিক আগ পর্যন্ত। কিন্তু একবার ইনজুরিতে পড়ার পর আসলে ইবাদত তার সেই পুরনো রিদমটা পুরোপুরি হারিয়ে ফেলছেন। এখন ওনাকে বল করতে দেখলে আবার সেই শুরুর দিকে বল থ্রোয়ার ইবাদতের কথাই মনে পড়ে যায়। চলতি টেস্টের কথাই ধরা যাক, বাংলাদেশের প্রথম ইনিংসে অল আউট কালেকশন কত? মাত্র 140 রান। যেখানে পুরো টিম মিলে করছে 140, সেখানে আমাদের ইবাদত হোসেন একাই উদার হস্তে রান বিলানোর মহোৎসবে মেতেছেন। মাত্র 11 ওভার বল করছেন তিনি, আর এই 11 ওভারে রান খরচ করছেন কত? 67 রান। ভাইরে ভাই, টেস্ট ক্রিকেটকে টি-20 বানিয়ে ছাড়ছেন ওয়ান অ্যান্ড অনলি ইবাদত। ওভার প্রতি 6-এর উপর রান দিচ্ছেন। ব্যাটাররা ডিফেন্স করতে ভুলে গেছে। তার ভাবছে ইবাদত ভাই যখন বল করতে আসছে, তখন ডট বল খেলে ওনার উদারতাকে অপমান করার কোনো মানেই হয় না। 4-6 মেরে ওনাকে পুরস্কৃত করি। প্রতিটা সিরিজে ইবাদতকে এখন দলে টেনে নিয়ে বেড়ানো হচ্ছে, যেন তিনি দলের কোনো লাকি চাম, কিন্তু পারফরমেন্সের ঝুলিতে একদম শূন্য। এখন ক্রিকেট পাড়ায় জোরগুঞ্জন, ইবাদতকে কি দল থেকে বাদ দেওয়া উচিত? উত্তরটা খুবই সোজা। ইনজুরি থেকে ফেরার পর ইবাদতকে একটা বা দুইটা ম্যাচ না, টানা 1 বছর ধরে প্রতিটা সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। এখন যদি টিম ম্যানেজমেন্ট ওনাকে দল থেকে ড্রপ করে, তাহলে ইবাদতের অন্তত এই অভিযোগ তুলতে পারবেন না যে তাকে কামব্যাক করার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। ইতিহাস সাক্ষী, ইনজুরি পর ক্রিকেট দুনিয়ার অনেক গ্রেট বোলারও কখনো তাদের পূর্ণরূপে ফিরতে পারেননি। ডেল স্টেন থেকে শুরু করে শেন বন্ড, সবার ক্যারিয়ারই ইনজুরি ওলটপালট করে দিছে। সেখানে আমাদের ইবাদত হোসেন যদি তার রিদম আর ফেরত না পান, তাহলে সেটা খুব একটা অস্বাভাবিক কিছু না। তবে সমস্যা হচ্ছে, দল তো রিদম খোঁজার রিহাব সেন্টার নয়। তাহলে কি আমরা ধরে নেব সেই পুরনো ইবাদত হোসেন আর কখনোই ফেরত আসবেন না? ইবাদতের সে বিখ্যাত স্যালুট কি তবে টেস্ট ক্রিকেটের গ্যালারিতে চিরতরে হারিয়ে গেল? জাস্ট একটা স্পেল দিয়ে তো আর সারা জীবন পার করে দেওয়া যায় না ইবাদত ভাই। এখন সময় এসেছে ঘরোয়া ক্রিকেটে ফিরে গিয়ে আবার নতুন করে নিজেকে প্রমাণ করার। জোর করে জাতীয় দলে ক্যারিড হওয়ার চেয়ে সম্মানের সাথে ব্রেক নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।